5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আইন শৃঙ্খলা ক্রমশ তলানিতে ঠেকেছে। হিন্দু সহ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বারবার অপপ্রচার, ভারতের ষড়যন্ত্র বলে চালানোর চেষ্টা চালিয়েছেন ইউনূস ও তার গ্যাং। কিন্তু ঠিক 4 মাসের মাথায় 5ই ডিসেম্বর থলের বিড়াল বেরিয়ে পড়ল। ডক্টর মোহাম্মদ ইউনূস কার্যত স্বীকার করেই নিলেন ঘটনা ঘটছে, কিন্তু সত্যকে চাপা দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, তিনি স্বীকার করেছেন। শুধু ইউনূসই নন, তার ভাবশিষ্য তথা তথাকথিত গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আলমও। তবে সবার আগে একবার দেখে নিই 5ই ডিসেম্বর ধর্মীয় সংগঠনগুলির সঙ্গে যখন বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনূস, তখন কিভাবে ভরা সভার মধ্যে অন্তর্বর্তী সরকারের মুখোশটাকে টেনে ছেড়ে দিলেন বাংলাদেশের শ্রদ্ধেয় বুদ্ধিজীবী এবং লেখক জনাব ফরহাদ মাজহার। বেরিয়ে এসে যেহেতু সে একটা সন্ত, একজন সাধু, তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে। ফলে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে, আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, তর্ক করতে পারি, কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায় এরকম কোন রকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে। এটা আমার কাছে কোনো প্রমাণ নেই, অন্তত আমার কাছে নেই। যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে থাকে, আমি আনন্দ চিত্তে এটা দেখবো। আমি বিনীতভাবে অনুরোধ করবো। তাছাড়া আরেকটা কথা বলি, মাজার ভাঙ্গা হচ্ছে, মাজার ভাঙ্গা হচ্ছে। যারা মাজার ভাঙতে, আমি গত কদিন আগে মাজার ভাঙা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, যেটা একদম ইসরায়েলি নীতিতে। ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে, যে এখানকে ইসলামের যে ইতিহাস, চারদিক ইতিহাসটি পীর মুর্শিদ ওলি আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন, সে ঐতিহ্যকে মুছে ফেলা, ইতিহাসকে মুছে ফেলা, স্মৃতিকে মুছে ফেলা। শাহপুরানের মাজারকে ধ্বংস করা হয়েছে, এরপর একটার পর একটা মাজার ধ্বংস করা হচ্ছে, কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না। গত 4 মাস ধরে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর খুন, ধর্ষণ সহ নানা রকম অত্যাচার, হামলা চালানো হয়। বিষয়টি নিয়ে সোচ্চার হতে থাকে সংখ্যালঘু সংগঠনগুলি। কিন্তু সম্প্রতি ইসকনের সাধু চিন্ময় দাস প্রভুকে ঘিরে জলঘোলা শুরু হয়। হিন্দুদের অধিকারের স্বার্থে তিনি জমায়েত, মিছিল, সভার ডাক দেন এবং তার ডাকে লক্ষ লক্ষ জমায়েত হতে থাকে ভক্তদের মধ্যে। আর এই বিষয়টিকেই ভালোভাবে নেয়নি ইউনূস গ্যাং। চিন্ময় প্রভুর আন্দোলনকে ভাঙতে চূড়ান্ত ফ্যাসিবাদের পথে নামে ইউনূস সরকার। তার বিরুদ্ধে আনা হয় দেশদ্রোহিতার অভিযোগ। শুধু তাই নয়, তার পক্ষে যাতে কোনো আইনজীবী আদালতে প্রবেশ করতে না পারে তার জন্য গড়ে তোলা হয় জনমত। ফলে চিন্ময় প্রভুকে জামিন দেওয়া তো দূরস্থ, 1 মাসের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় নতুন ঝড়। চিন্ময় প্রভু যাতে আইনি সুযোগ সুবিধা ঠিকঠাক পান তার জন্য ইউনূস সরকারের কাছে অনুরোধ করে। কিন্তু ইউনূস সরকার বিষয়টিকে নিয়ে রণংদেহী মনোভাব নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তরফে উস্কানিমূলক মন্তব্য করতে দেখা যায় এবং অভিযোগ করা হয় ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। পাশাপাশি ভারত আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। বাংলাদেশে তেমন কিছুই ঘটছে না, অথচ হিন্দুদের নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সংখ্যালঘুদের অধিকার, নির্যাতন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে সত্যকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, আর তাকে প্রতিহত করতে জাতীয় ঐক্যের নামে 4 ডিসেম্বর সর্বদলীয় বৈঠক ডাকেন ইউনূস। বলা বাহুল্য, সেখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ গুটি কয়েক দলকে আহ্বান জানানো হয়। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। এমনকি ডাক পেয়েছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল আলী আহমেদ। কিন্তু তিনি বৈঠকে যোগ দিতে এসে জানতে পারেন তাকে আমন্ত্রণ করা হয়নি এবং বৈঠকে ঢুকতেও দেওয়া হয়নি। ক্ষুব্ধ হয়ে তিনি ফিরে যান। সেই ছন্নছাড়া আগোছালো সর্বদলীয় বৈঠকে ইউনূস দাবি করেন ভারত বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে গল্প, উপন্যাস তৈরি করে অপপ্রচার করছে। তাদের শক্তি এত বেশি, অর্থ শক্তি এবং তাদের আয়োজনের শক্তি এত বেশি, ক্রমে ক্রমে দেখা যাচ্ছে মানুষকে এটাতে ভেড়াতে পারছে। এই নতুন যে কল্পকাহিনী তারা তৈরি করছে সেটাতে অনেকে সন্দেহ প্রকাশ করছে। এটা কি ধরনের সরকার হলো ওখানে, এটা যখন আমরা বুঝতে পারছি না বোঝার কিছু নেই, পরিচ্ছন্ন একটা সরকার। কাপিকে আমরা বাধা দিয়েছি এখানে আসতে,
আমি তো বারে বার বলছি যে আপনারা আসেন, দেখে যান। কিন্তু তাল কাটল 5ই ডিসেম্বর। ধর্মীয় সংগঠনগুলিকে নিয়ে একটি বৈঠক করেন ইউনূস। সেখানে পর্দা ফাঁস করেন ফারহাদ মাজহার। অবশেষে ইউনূস অজান্তেই নিজের মুখোশ খুলে ফেলেন। তিনি কার্যত স্বীকার করে নিলেন ঘটনা ঘটছে, কিন্তু তা নিয়ে পুলিশ মামলা শুরু করছে না। অর্থাৎ অপরাধ ঘটলেও অপরাধীকে ধরা যাচ্ছে না। হতে হবে আমাদেরকে, যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। তথ্যের মধ্যে গরমিল কেন? তা কি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার? আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার? সত্যটা কোথায়? এই সত্য, প্রথম কথা হলো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করা। এবং তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে সেটা আমাদের জানা। প্রকৃত তথ্য, অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না, কর্তা যা চায় সেভাবেই বলে দেয়, আসলটা মন খুলে বলতে চায় না, তো যেহেতু কর্তা নারাজ হবে। কি বুঝলেন? ইউনূস নিজেই স্বীকার করছেন বাবু কি মনে করবে, তাই মামলা নেওয়া হচ্ছে না। একটা গ্যাপ থাকছে। সত্য তথ্যটি সকলের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সরকারি তথ্যের উপর ভরসা করা যায় না। এখানেই উঠছে প্রশ্ন, 4 মাস ক্ষমতায় বসার পরেও সত্য তথ্য না জেনে ভারতের বিরুদ্ধে পাল্টা অপপ্রচার চালানোর অভিযোগ আনেন কি করে? যখন বুঝতে পারছেন দেশ শাসনের ক্ষেত্রে আপনি অযোগ্য, তাহলে বসে আছেন কেন? নাকি আপনাকে আসলে জঙ্গি সন্ত্রাসীরা জিম্মি করেছে? এর উত্তর আপনাকেই দিতে হবে। ডক্টর ইউনূস যা বললেন তার বড় উদাহরণ অতি সম্প্রতি সুনামগঞ্জের ঘটনা। স্থানীয়রা দাবি করছে হিন্দুদের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এমনকি তথাকথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলমও স্বীকার করছেন হামলা হয়েছে, ব্যবস্থাও নেওয়া হয়েছে। অথচ পুলিশ দাবি করছে তেমন কিছু বড় ঘটনা ঘটেনি। আয়নাবাজি বুঝতে পারছেন? এবার একটু বুঝে নেওয়া যাক ইউনূস সরকারের আমলে সংবাদ মাধ্যম ঠিক কেমন কাজ করছে আর কোন ভাবধারাকে প্রতিস্থাপন করার চেষ্টা করছে। আমরা দেখছি ভারতীয় গণমাধ্যম তাদের দেশের মন্দির ভাঙ্গাকে বাংলাদেশের মন্দির ভাঙ্গা নিয়ে মিথ্যা প্রপাগান্ডা নিয়ে তারা নিউজ করছেন। এর আগেও কয়েকটি প্রশ্নটা হচ্ছে এই যে মিথ্যা, বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, তারপরও তারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা তারা একের পর এক ছড়িয়ে যাচ্ছে। তারা কি এটা কি বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কতটুকু এখন ইয়ে হচ্ছে, এই বিষয়টাকে তারা কতটুকু ইস্যু করছে, এই বিষয়টা যদি বলতেন। এই যে সাংবাদিককে দেখলেন, ইনি বাংলা সাংবাদিক মোহাম্মদ সাহেবী। প্রশ্নটা শুনলেন, এটা কি প্রশ্ন ছিল নাকি সুপ্রিম কোর্টের বিচারপতির রায়? তিনি সরাসরি বলেই ফেললেন বাংলাদেশের মন্দির ভাঙা নিয়ে মিথ্যে প্রোপাগান্ডা করছে ভারত। কিন্তু মাহফুজ আলমের মুখ থেকে সত্যিটা বেরিয়ে এলো। এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে আমরা আমাদের জায়গা থেকে, গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। আপনারা ফ্যাক্ট চেক করেছেন, তথ্য সরবরাহ করেছেন। অর্থাৎ স্বীকার করে ফেললেন বাংলাদেশে নিপীড়নের ঘটনা ঘটেছে এবং উদ্যোগ নেওয়া হয়েছে। মানেটা দাঁড়ালো ঘটনা তাহলে ঘটেছে বা ঘটছে, কিন্তু মাহফুজ উদ্যোগ নেওয়ার কথা দাবি করলেও তা যে নেওয়া হচ্ছে না ইতিমধ্যেই পুলিশি কর্মকাণ্ডে সকলেই দেখেছে। এবার একটু দেখি ইউনূসের ভাবশিষ্য তথা উপদেষ্টা মাহফুজ আলমের কথা। তিনি যা বলেন সত্য বলেন নাকি সকাল বিকাল শয়নে স্বপনে মিথ্যাচার করেন? তিনি ও তার শাগরেদরা দাবি করেন ভারতের সঙ্গে বন্ধুত্ব চান, কিন্তু সমতার ভিত্তিতে। কিন্তু সেই সমতা কি? ভারত সরকারের অর্ধেক বাজেট বাংলাদেশকে দান করে দিতে হবে? তাদের দেশের উৎপাদিত অর্ধেক ফসল বাংলাদেশকে দিয়ে দিতে হবে? বাংলাদেশ থেকে জঙ্গিরা, সন্ত্রাসীরা ভারতে কি অপকর্ম চালাবে তারা কোনো টু শব্দ করতে পারবে না? যে দেশটা বাংলাদেশকে জন্ম দিতে সাহায্য করলো তাদের দশকের পর দশক ধরে গালাগালি দেওয়ার অধিকার আদায় করা? যে দেশটা থেকে তুলো না গেলে বাংলাদেশের মানুষ একটা লুঙ্গিও বানাতে পারে না, তাদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করার অধিকার? কি চাই? সমতা মানে কি? নাকি লুকোনো আছে অন্য কোনো অভিসন্ধি?
চলুন একবার দেখি ইউনূসের ভাবশিষ্য তাত্ত্বিক ছাত্রনেতা মাস্টারমাইন্ড মাহফুজ আলমের ডিগবাজি। মুখ আর মুখোশ কতটা ভয়ঙ্কর। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। আমরা এটা বলেছি, আমরা আশা করি তাদের সুমতি হবে এবং বাংলাদেশের মিডিয়ার আসলে এখন দায়িত্ব এসে পড়েছে, দায়িত্ব কাঁধে আপনাদের সবার আমাদের সবার, যে আমরা সত্যটাকে তুলে ধরব। কি বললেন? দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? ঠিক শুনলাম তো। মাহফুজ আলম নাকি বিশ্বাস করেন ভারতকে বন্ধু রাষ্ট্র। মাহফুজের এটা হলো আসল মুখোশ। চলুন এবার আসল মুখটা দেখি। তো ডিজিপি এর কাজ না যে আপনাকে গুলি করা। ডিজিপি অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা সিকিউরিটি, তাদের কাজ বেসিক্যালি কি? রাষ্ট্র মানে কি বুঝি আমি? রাষ্ট্র মানে রাষ্ট্রের একটা শত্রু থাকবে, রাষ্ট্রের কোনো বন্ধু নেই। কি বলে বন্ধু রাষ্ট্র বলতে? একটা আইডিয়া, খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে। বন্ধু রাষ্ট্র বলতে তো কোনো কিছু নাই। প্রত্যেকটা রাষ্ট্রই তার, এই যে আজকে আমার বাদ ছেড়ে দিল তো, এটা তো এরকম অনেকে বলতেছে এটা রাজনৈতিকভাবে আমাদের বিরোধিতা করতে করবো, কিন্তু রাষ্ট্র তো এমন একটা জিনিস, সে তার স্বার্থটা দেখবে। তো বন্ধু রাষ্ট্র বলতে কোনো আইডিয়া নেই। কি বললেন? বন্ধু রাষ্ট্র বলে কিছু নেই? ঠিক এটাই আপনাদের আসল দর্শন। তার মানে আপনারা যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেন তখন সেটা বুঝে নিতে হবে অন্য অভিসন্ধি রয়েছে। আপনারা গদ্দারি করবেন, ঠিক যেভাবে গণ অভ্যুত্থানের নামে বাংলাদেশটা গায়ের জোরে দখল করে বসেছেন। কোটা সংস্কারের মুখোশ পরে নতুন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের নামে ক্ষমতা দখলের নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশের মানুষকে নেশার বড়ি খাইয়ে একধারে লুটপাট চালাচ্ছেন, আর ভারতের দিকে দোষারোপের আঙুল তুলে মানুষকে বিভ্রান্ত করে রেখেছেন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।